একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিকে হত্যা করা হলো। একই সাথে একই সময়ে প্রাণ হারালেন দেশটির অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা। রাজনৈতিক বা সামরিক যে কোনো দিক থেকেই একটি রাষ্ট্রের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কী হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে ঠিক এমনটাই ঘটেছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল ইরানের পুরো ক্ষমতা কাঠামো ধূলিসাৎ করে দেওয়া। কিন্তু যুদ্ধ থামার পর এখন যে হিসাবগুলো সামনে আসছে তা দেখে হিসাব মেলাতে পারছেন না বিশ্লেষকরা। ইরানের ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি, বরং নতুন করে নেতৃত্ব নিয়ে দ্রুত নিজেদের সামলে নিয়েছে ইরান। তাই প্রশ্ন আসছে, যুদ্ধ পরবর্তী এই নতুন ইরান আসলে কোন নীতিতে চলছে? তাদের এই নতুন নেতৃত্ব কতটা শক্তিশালী জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। এই যুদ্ধের আগে বিশ্ব রাজনীতিতে ইরানকে অনেকেই দুর্বল ভেবেছিল। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত একটি দেশ, যারা কিনা আবার পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা খেয়েছে। একের পর এক রিজিওনাল প্রক্সি বা মিত্ররা দুর্বল হয়ে পড়ছিল সিরিয়া, লেবানন ও গাজায়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসেরের ভাষায় ১৯৭৯ সালে বিপ্লবের পর ইরান বোধহয় কখনোই এতটা দুর্বল অবস্থায় ছিল না। কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল অন্য চিত্র। ইরান রাষ্ট্র হিসেবে টিকে গেছে, এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে গোটা বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করতে পেরেছে। আর এখানেই প্রশ্নটা আসছে, যুদ্ধ তো শেষ, কিন্তু ইরানের এই তরুণ নেতৃত্ব এখন কোন পথে হাঁটবে? নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বয়স মাত্র ৫৬, বাবার চেয়ে ৩০ বছরের ছোট। এছাড়াও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ, আইআরজিসির প্রধান আহমদ ওয়াহিদি, এই পুরো নেতৃত্বেই মূল বিপ্লবী পরবর্তী প্রজন্ম। চ্যাথাম হাউসের সানাম ওয়াকিলের মতে, দীর্ঘদিন আলী খামেনির কট্টরপন্থী নেতৃত্বই ছিল ইরানের ভেতরের যে কোনো পরিবর্তনের বড় বাধা। তার বিদায়ের পর এখন সেই পুরনো ক্ষমতা কাঠামো বদলে ফেলার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। অধ্যাপক ওয়ালি নাসের মনে করেন, এই নতুন নেতৃত্ব আগের মতো শুধু অন্ধ আদর্শ নির্ভর নয়, বরং যে কোনো মূল্যে রাষ্ট্র টিকিয়ে রাখা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করাই তাদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনে তারা আগের চেয়ে অনেক বেশি রিস্ক নিতেও প্রস্তুত। ২০২০ সালে যখন জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন, তখন ইরান বেশ মেপে সীমিত আকারে প্রতিশোধ নিয়েছিল। কিন্তু এবার তারা সরাসরি একাধিক মার্কিন ঘাঁটিতে কাউন্টার অ্যাটাক করেছে, যেখানে কুয়েতে অন্তত ৬ মার্কিন সেনা নিহত হন। এই বদলের ধাক্কা লেগেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভয়েস দাবি করেছেন, এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো এখন খুব ভালোভাবে বুঝছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না, বরং এগুলো যে কোনো মুহূর্তে যুদ্ধের বড় কারণ হয়ে উঠতে পারে। আর এই রিয়েলিটি চেক পাওয়ার পর ওই অঞ্চলের অনেক দেশই এখন নীরবে ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করছে। অপরদিকে যুদ্ধের সময় ট্রাম্প ইরানের মানুষকে সরকার উৎখাতের ডাক দিলেও বাস্তবে তেমন কিছু ঘটেনি। তবে চ্যাথাম হাউসের অ্যানিসে বাসিরি তাবরিজি লক্ষ্য করেছেন সূক্ষ্ম কিছু বদল। তার দাবি, ইরানের হিজাবের কড়াকড়ি অনেকটাই শিথিল হয়েছে। কিছু রেস্তোরাঁয় নীরবে মদও বিক্রি হচ্ছে, যা কয়েক বছর আগে কল্পনাও করা যেত না। নাসরের মতে, এসব আদর্শগত পরিবর্তন নয়, বরং যুদ্ধ পরবর্তী জনগণের আস্থা ফেরাতে সরকারের বাস্তববাদী কৌশল। গত মাসে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বসে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতির সমঝোতায় বা ইসলামাবাদ মেমোরেন্ডাম সই করেছেন। আর আলোচনায় আছে $৩০০ বিলিয়ন ইরান পুনর্গঠনের পরিকল্পনার কথাও। কিন্তু আলী ভাইস ইরানের এই মুহূর্তকে তুলনা করেছেন মাও পরবর্তী চীনের সঙ্গে। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে এই তরুণ নেতৃত্বকে জনগণের সঙ্গে নতুন এক সামাজিক সমঝোতা গড়ে তুলতে হবে। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, ভার্সাইয়ের এই নতুন চুক্তি আর তরুণ নেতৃত্বের এই বাস্তববাদী নীতি ইরানকে কি নতুন স্থিতিশীলতার দিকে নেবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরেক দীর্ঘ সংঘাতের দিকে?